সবাইকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আমাদের এই প্ল্যাটিনাম জুবলি ভবন আমরা উদ্বোধন করলাম এবং সাথে আমাদের এই অধিবেশন কক্ষ আমরা আজকে তার দ্বার উদ্ঘাটন আমরা করলাম। আমার খুব ইচ্ছে ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে অ্যাটলিস্ট ভার্চুয়ালি আমাদের এই প্ল্যাটিনাম জুবলি ভবন উদ্বোধন করায়, কিন্তু পরিস্থিতির চাপে আমাদের অনেক আগেই এই ভবনে আমরা মিডশিফট ভাবে আমাদের কাজ শুরু হয়ে গেছিল প্রায় 1.5 বছর আগে আমার মনে হয়। কাজে একবার যখন এই ভবনে আমরা প্রবেশ করলাম, তারপর রাজ্যের সাংবিধানিক প্রশাসনিক প্রধানকে দিয়ে সেটাকে আরেকবার করানো টেকনিক্যাল অসুবিধে ছিল, কারণ আপনারা জানেন যে আমাদের ওখানে ঘরের খুব অভাব হচ্ছিল। চিফ ইঞ্জিনিয়ার, স্ট্যান্ডার্ডের ইঞ্জিনিয়াররা যখন নিয়োজিত হচ্ছিলেন তাদের বসার ঘর ছিল না, অন্য অফিসারদের বসার ঘর ছিল না। তাই সব মিলে আমাদের কয়েকটা রুম মেয়রের সমেত আমাদের খুবই তাড়াতাড়ি করে আমরা করি, সেখানে ফার্নিচারগুলো ঠিক মতো আমরা প্লেস করতে পারি। কাজে একবার হলে প্রবেশ করার পরে মুখ্যমন্ত্রীকে দিয়ে করাতে পারলাম না। প্রচেষ্টা থাকবে কোনোদিন সুযোগ হলে তাকে আমাদের পুরসভায় কর্পোরেশনে একবার আনা যাই না, সেটা আমার পক্ষে সম্ভব কিনা, কিন্তু সেটা আমি দেখব। দ্বিতীয়ত আমি অন্য বিষয়ে পরে যাচ্ছি। প্রথমত বলি যে আমি আন্তরিকভাবে চেয়েছিলাম যে এই অনুষ্ঠানে সবাই উপস্থিত হোক, আমাদের সবার উপস্থিতিতে একটা প্রকৃত অর্থে মিলন ক্ষেত্রে পরিণত হোক। আমি নিজে অশোকদার বাড়িতে গেছি, তাকে আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু আমি অশোকদাকে বলেছি যে কোনো কারণে আপনার এই সভায় যদি আসার অসুবিধা বা আপনি না আসেন, আপনি একদিন আসবেন, আপনার পুরসভা কেমন আছে সেটাকে আপনার একবার মিলিয়ে দেখা উচিত। কারণ আপনি অনেক কাজ শুরু করেছিলেন, দীর্ঘদিন এই দপ্তরের আপনি মন্ত্রী ছিলেন, শিলিগুড়িতে আপনার অনেক কন্ট্রিবিউশন আছে, আমরা ডিনাই করতে পারি না যে অশুভ কোনো কাজই করেন না, এটা বলতে পারি না। সুতরাং এই পুরসভা এটা হবে, এটা তো টেনশন বলেই আছেন। ওল্ড অর্ডার চেঞ্জের ইল্ডিং প্লেস তো দেখি, তো আমরা তো সবসময় নতুনের সন্ধানে থাকবো। আমাদের এই বিল্ডিং 75 বছরের আগে, সেটাকে পুরনো বিল্ডিংটাকেও একটা নতুন আমরা রূপ দেওয়ার চেষ্টা করেছি এবং এখানেও এটা করেছি। আমি গঙ্গোত্রী বাড়িতে গেছিলাম, এক বোর্ডে আমি কাজ করেছি, গঙ্গোত্রী তখন মেয়র ছিলেন। অনেকক্ষণ তার সাথে কথা হলো, তাকে আমন্ত্রণ জানিয়েছি। আমি বিরোধী দল নেতা সমেত সমস্ত পরিষদীয় দলের নেতৃত্বকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছি। সুজয় ঘটক আসতে পারেনি, তার হয়তো ব্যক্তিগত কিছু অসুবিধা বা অ্যাভেলেবিলিটি, ব্যস্ত, সেজন্য নাও আসতে পারে। বাকিরা এসছে, তাদের সবাইকে শুভেচ্ছা। প্রথমত আমি বলতে চাই যে আমাদের এই অধিবেশন কক্ষ যদি ট্রু সেন্সে বলেন, এর কাস্টোডিয়ান হচ্ছে আমাদের চেয়ারম্যান অব দি কর্পোরেশন। এটাতে মেয়রের কোনো রোল থাকে না। এখানে যিনি চেয়ারম্যান তিনি এটা কাস্টোডিয়ান, তিনি এটা দেখবেন। অ্যাসেম্বলিতে যা হয় এখানেও সেটা। আর
অ্যাসেম্বলি যেমন বিলংস টু দি অপোজিশন, তেমনি এই হাউসটাও বিলংস টু দি অপোজিশন। এটা অপোজিশনের মূল বিষয়। দেখবেন আমি বহুদিন ধরে আসি এই কর্পোরেশনে, 5 বার, অ্যাসেম্বলি তো 2 বার ঘুরে আসা হলো। একটা নির্দিষ্ট সময় করে আমাদের বিতর্ক হয়। আমরা ইচ্ছে করলে, আমাদের অনেক সুবক্তা কাউন্সিলর আছে যাদের আমরা বিভিন্ন মোশন, কলিং অ্যাটেনশন, একজনের মোশন আমরা করতে হয়তো সেভাবে পারবো না, কোশ্চেন্স ইত্যাদি আমরা দিতে পারি। তাহলে কি হবে, বিরোধীদের সময়টা কমে যাবে, তাদের বলার স্কোপ কমে যাবে। আমরা সেই স্কোপটাকে সংকুচিত করতে চাই না। আজকে এটা একটা অন্য রকমের মিটিং দেখে অনেক কথা আমাদের প্রকাশ্যে বলা যায়, যেটা হয়তো আমি পুরসভার আমাদের ফর্মাল মিটিং এ বলতে পারি না। কিন্তু অনেকদিন আমি বলার চেষ্টা করেছি যে অপোজিশন যদি একটা ভালো কোনো সাজেশন দেয়, আমি দাঁড়িয়ে হয়তো বললাম না বা পরে বললাম না আপনি বলেছিলেন ওটা করেছি, কিন্তু আমার সবসময় মনে হয় যে যারা রুলিং পার্টিতে থাকে তারা পৃথিবীর সর্বজান্তা হতে পারে না। অপোজিশনস বেঞ্চ থেকে এমন অনেক ভালো কনস্ট্রাকটিভ সাজেশনস আসে যেটাকে আমাদের ইনকর্পোরেট করা উচিত। এবং আমি আমার বাজেটে, আমি যে কটা বাজেট প্লেস করেছি বা কাজের মধ্যে দিয়ে আমি না হয় 12, 13, 14টা উদাহরণ দিতে পারি। রাস্তা, ড্রেন, পরিকাঠামো উন্নয়ন, সেটা না, সেটা কাউন্সিলররা সবাই বললেন। তার বাইরেও কতগুলো মৌলিক বা কতগুলো ফান্ডামেন্টাল চেঞ্জেস বা কতগুলো ফান্ডামেন্টাল মানে ইন দি সেন্স অফ কর্পোরেশন, সেগুলি এই ব্যাপারে বলছি আমি। এর বাইরে তো আমাদের অত বেশি স্কোপ নেই। তার মধ্যে কিছু কিছু ব্যাপার তারা বলেছেন, সেটাকে আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে সেটাকে আমরা বাস্তবায়িত করছি। এবার আপনারা ঠিক করবেন যে মুখে বলবো কিন্তু ইমপ্লিমেন্ট করবো না, সেটা ভালো না নীরবে সেই কাজটাকে ইমপ্লিমেন্ট করে দেওয়া। যিনি বলেন তিনি তো জানেন যে আগে এটা তো আমার সাজেশন, সেটা মান্যতা পেয়েছে। তাতে কি যারা ভোট চাচ্ছে তাদের কোনো দুর্বলতা বা তারা ছোট হয়ে গেল? এটা আমি কোনদিন মনে করি না। আমরা অনেক বই পড়ি, অনেক কিছু পড়ি, জওহরলাল নেহরুর যুগ বা অন্যান্যদের বিষয়ের বাইরেও অটলজি যে কথাটা রাজীব গান্ধী সম্পর্কে বলেছিলেন, রাজীব গান্ধী মারা যাবার পরে যে আজকে আমি বেঁচে আছি তার জন্য যদি কেউ আমার প্রাণদান করে থাকে সেটা প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। অটলজি একজন দার্শনিক ছিলেন, স্বভাব কবি। তিনি তার ভাষায় বলেছেন তার কিডনির ভয়ানক সমস্যা ছিল, ইউএসএ যাওয়ার মতো আর্থিক সংগতি তখন ছিল না। এটা জানার পরে রাজীবজি তাকে একটা ইউএন অ্যাসেম্বলিতে একটা সভা ছিল, সেখানে প্রধানমন্ত্রী ডেলিগেশন টিমে তাকে ইনক্লুড করে এবং তাকে ওই প্রোগ্রামের পর 1.5-2 মাস আমেরিকা থেকে অপারেশন করে কিডনি ট্রান্সপ্লান্ট করে বাড়িতে ফিরে এসেছিলেন এবং বহুদিন তিনি সক্ষম ছিলেন দেশকে সেবা করা। এটা হচ্ছে ডেমোক্রেসি। আমরা অন্তত বড় জায়গায় যেতে পারবো না, বা কিন্তু আমাদের মনের উদারতা থাকা উচিত। ছোট মন নিয়ে, ক্ষুদ্র চিন্তা ভাবনা নিয়ে, একটা প্যারোকিয়াল দৃষ্টিভঙ্গি নিয়ে আমার মনে হয় না যে খুব বেশি দূর যাওয়া যায়। আর এখানে শিলিগুড়ি এমন একটা জায়গা, এখানে আমরা খুব সিরিয়াসলি চেষ্টা করি যে পলিটিক্যাল ডিবেট থাকবে, রাজনীতিতে বিরোধ থাকবে, আর আমরা কেউ হঠাৎ একদিন
ইমপ্লান্ট হয়ে এখানে আসেনি। এই সদনে যারা আছেন তাদের মধ্যে অনেকেই বোধ সরকারি অ্যান্ড ট্রেজারি অ্যান্ড অপোজিশন, তারা সবাই একটা স্তরে তারা সংগ্রাম করে রাজনীতি করেই এসছে। আমরা বেশি দিন স্ট্রাগল করতে হয়েছে আমাদের, কারণ আমরা পলিটিক্সে আসার সময় আমি কিছুটা পেয়েছি। 1-2 বছর অসীম ছিল আমার সঙ্গে, 52-53 বছর আমাদের পলিটিক্সের বয়স, নতুনদের তার থেকে কম। ওরা শাসক হিসেবে এসছে, অপোজিশনে আছে। আমরা অপোজিশনের দীর্ঘদিন থেকে শাসকে এসছি। অপোজিশনের দীর্ঘদিন থেকে শাসক দলে আসলে কি হয়, একটা ইকুয়াল ব্যালেন্স তৈরি হয়। কেননা এই 77 সাল থেকে 2011 আগে অব্দি এই স্প্যানটা কাটতে গিয়ে আমরা যে অসুবিধা, আমরা যে জিনিসগুলো ফেস করেছিলাম, আমাদের মনে হয় যে আমরা যখন এই জায়গাতে যাব তখন আমাদের দেখা উচিত যে যারা আমাদের অপোজিট জায়গায় বসে আছে তারা যেন সেটা ফেস না করে, এটা মনে হওয়া উচিত। আরেকটা জিনিস আমি মনে করি যে ডেমোক্রেসিতে কোনো কিছু পার্মানেন্ট নয়, মানুষের জীবনই ক্ষণস্থায়ী। তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের মানুষ দায়িত্ব দেয়, আবার মানুষ সেটা ফিরিয়ে নেওয়ার অধিকার আমাদের আইন, আমাদের সংবিধান সেটা আমাদের দিয়েছে। সুতরাং আমাদের এমনভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে হবে যে যেন আমরা একটা দাগ রেখে যেতে পারি, একটা পজিটিভ সাইন সিগন্যাল দিতে পারি, যেন মানুষ অনেকদিন সেটা মনে রাখে। এই যে ভবন তৈরি করা, এটা আমাদের মনে হয়েছে যে কাজের জায়গা, তার পরিবেশ, মানুষের এখানে আসা যাওয়া সবকিছু একটা, তার মধ্যে একটা নান্দনিক সৌন্দর্যবোধ এবং সেখানে একটা সুন্দর পরিবেশ যদি না থাকে তাহলে কাজ করার যে গতি সেটাও অনেকটা ব্যাহত হয়। এবং আজকের দিনে একটা স্মার্ট অ্যাডমিনিস্ট্রেশন দিতে গেলে এই ন্যূনতম পরিকাঠামোটা দরকার। আমাদের ক্রেডিট রেটিং ইজ ভেরি হাই শিলিগুড়ি। আমরা যে ট্রাস্ট থেকে লোন নিই, অশোকবাবুরা নিয়েছিলেন, আমরাও নিচ্ছি, সেটা রিপেমেন্ট ভেরি রেগুলার। এই পরিকাঠামোগুলো যদি আমরা ভালো করতে না পারি তাহলে দেশ বিদেশের থেকে অনেকে আসেন। এটা একটা কর্পোরেশন এবং খুব ইম্পর্টেন্ট জায়গা। তারা এসে তাদের প্রথমে তো দর্শকধারী, তারপরে গুণ বিচারী, এটা তো আমরা জানি। সুতরাং প্রথম ইমপ্রেশনটা খারাপ হয়। সুতরাং সেদিক থেকেও দেখতে গেলে আমাদের প্রয়োজন ছিল যে আমাদের এই যে একটা বৃত্ত আছে কর্পোরেশনকে সার্কেল করে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো আমি একটু অ্যাম্বিশাস কাজ করি, আমাদের টিম সেটাই করে। অনেকগুলো হয়তো আমরা অনুমোদন পাই না, অনেকগুলো অনুমোদন পাই, আবার অনেকগুলো অনুমোদনের ক্ষেত্র তৈরি করে দিয়ে যাই যেটা আগামী দিনে পাবো। আজকে অপোজিশনের মনে আছে যে আমি যখন ফাইল হাতে নিয়ে একা পুরমন্ত্রীর ঘরে যেতাম, বহুবার ফিরাদ হাকিম আমাকে বলেছে, আরে বাবা তুমি তো কর্পোরেশনে নেই, তুমি এত টাকা দিচ্ছ কেন? তো আমি ততবারই তাকে বলার চেষ্টা করছিলাম এটা করে দাও। বিল্ডিং এর জন্য টাকা নিয়ে এসছে, গভর্নমেন্ট ছিলেন, হিটকোকে দিয়ে, হিটকো নয় ওই আরেকটা গভর্নমেন্টের যারা লোন দেয় সংস্থারা, তাদের দিয়ে একটা ডিজাইন হয়েছিল, কিন্তু পরবর্তীকালে করতে পারেনি, টাকাটা ফেরত চলে গেছে। তারপর অসংখ্য ভিত্তিপ্রস্তর এখানে করেছে। রোড নেটওয়ার্কিং এ আমি একটা বড় টাকার কাজ, মনে হচ্ছে 28 কোটি টাকার মতো একটা স্কিম ওখানে আমি ওটাকে, এটা বলে হচ্ছে একটা টিউব দিয়ে দেওয়া,
সেটা নিয়ে দিয়ে এসেছিলাম। সেই রোড নেটওয়ার্কিংটা এই অশোকবাবুর সময় স্যাংশন পায়। ম্যাস্টিক রোড যখন তৈরি করি তখন এটাকে কসমেটিক ডেভেলপমেন্ট বলা হয়। আজকে দেখুন, আমাকে কৌশিকবাবু আমার সাথে তখন ছিলেন, ওনাকে আমরা রিটায়ারমেন্টে পরে রেখেছি। যখন রবীন্দ্র সঙ্গের সামনে রাস্তাটায় একটা প্রোগ্রাম করছিলাম, উনি বললেন, স্যার এটা তো 13 সালে বা 12 সালে করা, দেখুন রাস্তাটা এখনো ইন্ট্যাক্ট আছে। এখন এটা কোনো ইউনিকেবল বা ওখান দিয়ে একটা বাড়ির লাইনের জন্য কাটা হতে পারে, কিন্তু রাস্তাগুলো অনেক পাকাপোক্ত ভাবে তৈরি হয়েছিল। সেই সময় আমরা চিন্তা ভাবনা করেছি। তো আমি বেশি যাচ্ছি না, এখানে আমাদের ফেসিলিটিস গুলো আমি একটু বলে দিই। আমরা 5টা ফ্লোরে 5,000 স্কোয়ার ফিট করে 25,000 স্কোয়ার ফিট জায়গা এখানে আমাদের আছে। এখানে আমাদের নিচে রিসেপশন, পাবলিক টয়লেট, 20টা গাড়ি আমাদের আন্ডার রুফ, এটা পার্কিং এর আমরা ব্যবস্থা করেছি। ফার্স্ট ফ্লোরে কিছু অফিস থাকবে, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোরে আমাদের এখানে যে মিটিং হলটা হলো, পাশে আমাদের একটা রুফটপ, একটা গার্ডেন এবং একটা ক্যাফেটেরিয়া হবে ওই পাশটা। আর এটা একটা গ্যারান্টি করেছি আমরা, যেটা দিয়ে এই বিল্ডিং এর সাথে আমরা আমাদের পাশের বিল্ডিং কে আমরা সংযুক্ত করেছি গ্যারান্টি। আর একটা আমাদের রাস্তার ওই ধারে যে আমরা বিল্ডিংটা করেছি, ওখানেও প্রায় 150 ক্যাপাসিটির একটা হল আমরা তৈরি করেছি, লিফট আছে। ওখান থেকেও আমরা একটা গ্যাংওয়ে তৈরি করছি, যেটা আমাদের এই বিল্ডিং কে ইন্টিগ্রেট করবে। এই ডিজাইন গুলো কিন্তু পিয়ার মেহতা করেছেন ডিজাইন অ্যাকশন গ্রুপে। আজকে উনি জম্মু কাশ্মীরে আছেন, জম্মুতে আসতে পারেননি। ওনার সহযোগী আরেকজন ছিলেন, উনি আসেননি না মিস্টার সেনগুপ্ত? ফ্লাইট ক্যান্সেল। কি করা যাবে, ওনার সাথে আরেকজন যিনি একটা সরকারি ইঞ্জিনিয়ারিং এ ছিলেন সিপিডব্লিউডিতে, তার আসার কথা ছিল, কিন্তু তার ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে, আসতে পারেনি। তারা ওই ডিজাইনটা করেছে। পেছন দিকে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট লাইব্রেরির একটা ফ্লোর 3,500 স্কোয়ার ফিট জায়গা আমাদের গভর্নমেন্ট দিয়েছে। সেখানে আমরা একটা 200 সিট ক্যাপাসিটি একটা আমরা মিটিং রুম করছি। সেখানে আমরা ক্যাপসুল লিফট করছি, যাতে মানুষ ওখানে ছোট কনফারেন্স গুলো করতে পারে। পাশে টেনিস ক্লাব আর অফিসার্স ক্লাব, এই জায়গাটা আমরা পেয়েছি। নিচে ওখানে 2 হুইলার 3 হুইলার পার্কিংটা করব, যাতে দীনবন্ধু মঞ্চের একটা পার্কিং থাকে। একটা ফ্লোর ওদের দিয়ে দেবো। আর সেকেন্ড ফ্লোরটা আমরা বড় ফ্লোর, আমাদের আরো কিছু অ্যাকোমোডেশন হবে, এবং সেটা আমাদের এই বিল্ডিং এর সাথে আমরা এটাকে অ্যাটাচ করব। আর ওই আমাদের যেমন এটা ফ্রন্ট, পেছন দিকটাও আমাদের একটা শিলিগুড়ি পুর নিগম থাকবে। আর রাস্তার এই ধারে যে বিল্ডিংটা করছি, পাশে আমাদের সবাই বন্ধুরা যারা থাকেন, তাদের বাড়ি তৈরি করে যে ইন্ডিভিজুয়াল একটা ফ্যামিলি ছাড়া তারা শিফট হয়ে গেলে ওই টোটাল জায়গাটা পুরসভার মধ্যে চলে আসে। আর পান্থ নিবাসেরটা আমরা ভালো করে তৈরি করেছি, ডরমিটারি করছি, আরো অনেকটা কাজ বাকি আছে। ফান্ডের অবস্থা ছিল ভালো না, কোভিড এর পরে আমরা একটা অসুবিধার মধ্যে দিয়ে গেছি। পাশে যে জায়গাটা আছে, ওই জায়গাটা গভর্নমেন্টের কাছে প্রপোজাল করেছি, গভর্নমেন্ট আমাদের দেবেন। ওই জায়গাটা পেলে ওখানেও আমরা দোকানগুলোকে উপরে তুলে দেব, নিচে একটা পার্কিং করব। আমাদের এখানে অসংখ্য স্কুটার বাইক প্রত্যেকদিন আসে ভেতরে কাজে, আমাদের কর্মচারীরা তারা ওই ভিতরে ওইটা পার্কিং করতে পারবে। আর ওখানে একটা আমরা রেকর্ড রুম করব। আমাদের টোটাল কাগজগুলো আমরা ডিজিটাইজ করে দিয়েছি, এবং কম্পিউটার ব্যাকআপ নিয়ে ওয়েবলকে দিই। আর আমরা লাস্ট 20 বছরের প্ল্যান, সেটা আমরা ডিজিটাইজ করে দিয়ে যাচ্ছি। তো এই কাজগুলো আমরা করছি। অতিথি নিবাস একটা পোর্শন আমরা খুব সুন্দর করে তৈরি করেছি, পুরোনোটা।
আর একটা নতুন বিল্ডিংটা আমাদের জানুয়ারি মাসে উদ্বোধন হবে, এবং সেটা হয়ে গেলে আমাদের ওখানে 40টা রুম আমাদের হবে, 80-90 জন লোক থাকতে পারবে মানুষ। তো শিলিগুড়ি মানুষের কাজে লাগবে। আমরা কিরণ ভবনটা বানাচ্ছি বড় করে, এবং তার পাশে আমরা বড় অফিস শিফট করেছি, এবং ওখানে আমরা পাবলিক দের জন্য ওখানে বিয়ে, অন্নপ্রাশন এসব কাজে ওই জায়গাটা ব্যবহৃত হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, সে কাজটা করছি। এবং আমাদের অন্যান্য বড় অফিসগুলো 3 নম্বর বড় একটু বন্ধ আছে, ওটাকে আমরা শেষ করবো। আর 5 নম্বর বড় আমরা কিছুটা উন্নয়ন করেছি, কিন্তু আরো অনেকটা উন্নয়ন করতে হবে, এবং 2 নম্বর বড় একটা জায়গা আমাদের বার করতে হবে 1 নম্বর বড়। এই কাজগুলো আমরা করব। তো আজকে আমাদের যে চলার পর দেখুন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ব্যাটন কারো হাত থেকে কারো হাতে যাবে। আমাদের আর 1 বছর 1 মাস সময় বাকি। এই 13 মাসের মধ্যে যে কাজগুলোর কথা বললাম, আমি আশা করি এই কাজগুলো প্রত্যেকটা আমরা শেষ করে যেতে পারবো। বাকি অনেকগুলো কাজ নেওয়া হয়েছে। বৃহৎ জল প্রকল্প ইউজি ফার্স্ট ফেজ শেষ হবে ইন্ডিকেটে। জল প্রকল্প আমাদের পুর নিগমের ইলেকশনের আগে আমরা চেষ্টা করব, কিন্তু যদি 27-এ নয় 27-এর মিডিল অব্দি হয়তো হতে পারে, আমি জানি না। আমাদের ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসের এন্ড বা ফেব্রুয়ারি প্রথম দিকে আমাদের বর্তমান রোডটা আমরা করে দিতে পারবো। তো এইভাবে আমরা অনেকগুলো কাজ করছি। বাকি কাজগুলো যারা আসবেন এর পরে তারা করবে। এই বিল্ডিংটা, এই মিটিং রুমটা আমি অনেক আবেগ নিয়ে যত্ন সহকারে আমাদের ইঞ্জিনিয়াররা করেছেন। আমি তো ইঞ্জিনিয়ার নই, কিন্তু কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। প্রত্যেকটা মাইক্রোফোনের সাথে আমাদের ভোটিং মেশিন আছে। যখন ডিভিশন আসবে তখন এখানে বাটন টিপে ভোটিং হবে। এখানে এক একটা যে বসার জায়গা, সেখানে 5টা-6টা করে আমাদের সাউন্ড সিস্টেম আছে, যেটা আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বসে সেটাকে আমরা নিয়েছি। আমাদের এখানে লাইভ স্ট্রিমিং হবে। পেছনে সাংবাদিকরা বসবেন, আরেক পাশে অফিসাররা বসবেন। এইখানে কমিশনার, এফও, আরেকজন বসবেন হচ্ছে সেক্রেটারি। এখানে আমাদের সেক্রেটারিয়াল অফিসাররা বলবেন, অ্যাসেম্বলিতে যেভাবে থাকে তারা নোট নেবেন। আর ক্যালকাটা কর্পোরেশন আর অ্যাসেম্বলি আমি একটা সংমিশ্রণ করার চেষ্টা করেছিলাম। অ্যাসেম্বলিতে গেছিলাম, আমাকে স্পিকার বললেন সে অ্যাসেম্বলি চলছিল, পারমিশন চাচ্ছিলাম। বললাম 10 বছর সদনের থেকে আপনি ভিতরে কি দেখতে আসেন? আমি তখন বললাম আমি একটু ডিটেলটা একটু দেখবো। তো আমাদের এনসি, এটা তো একদম হেরিটেজ, অবিভক্ত বাংলা ম্যাটারের পরে দ্বিতীয় সবচেয়ে প্রাচীন পুর নিগম, যেখানে প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা ওইখানে কাজ করেছেন। অবিভক্ত বাংলা তৎকালীন প্রধানমন্ত্রী, মানে মুখ্যমন্ত্রী, এখন প্রধানমন্ত্রী যাই হোক, উনি ফজলুল হক সাহেব উনি ছিলেন। নীলরতন সরকার, বিধানচন্দ্র রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস সিও প্লাস মেয়র, এবং এই ধরনের জিএম সেনগুপ্ত, তারা সবাই ছিলেন 1 বছর করে মেয়াদ ছিল। তারপরেও আর বহু ব্যক্তিত্ব, সুব্রত মুখার্জি ছিলেন, আরো অনেকে ছিলেন, বিকাশ ভট্টাচার্য ছিলেন, আরো প্রশান্ত চ্যাটার্জি, সবাই ছিলেন। তো আমরা ক্যালকাটা কর্পোরেশনে কিন্তু সিটে ওরকম মাইক বা ভোটিং মেশিন নেই, ওখানে পোর্টেবল দিয়ে দেওয়া হয়, আর অথবা পোডিয়াম থাকে। আমাদের এখানে 2টো পোডিয়াম আছে। কেউ ইচ্ছে করলে পোডিয়ামে এসে বলবে, কেউ ইচ্ছে করলে সিটে থেকে বলবে। আবার অ্যাসেম্বলিতে
সিটে ভোটিং মেশিন আছে, সিট থেকেই বলতে হবে, সেখানে কিন্তু পোডিয়ামটা নেই। আমরা এখানে পোডিয়ামও আছে, আবার সিটের থেকেও বলা যায়, বসে বলা যাবে। আর আমরা একটা প্রেস কনফারেন্স আজকে করব, সেই প্রেস রুমটা আমরা করেছি। আমরা এখানে কোনো প্রেস করবো না, প্রেস কনফারেন্সে প্রেস করব। এই দিক দিয়ে একটা সিঁড়ি আছে, লিফট দুটো আছে, একটা লিফট একটু ওটা আউট অফ অর্ডারে আছে, ওটা আমরা দেখছি। এই দিক থেকেও ঢোকা যাবে, অফিসাররা ঢুকবেন, এই দিক দিয়ে প্রেসের লোকেরা ঢুকবে বা অন্য কোনো যারা ভিজিটার্স আছে তারা ঢুকবেন। এখানে আমরা অর্ডারলি দিয়ে দেব কাউন্সিলর, এমআইসিস, বড় চেয়ারপারসন, মেয়র, ডেপুটি মেয়র কোথায় বসবেন, আর আলটিমেট এই চেয়ারে বসবেন হচ্ছে চেয়ারম্যান, এবং চেয়ারম্যানই হচ্ছে এই বিষয়গুলো, সমস্ত বিষয়টা উনি দেখবেন, উনি করবেন। আমাদের কিছু করার নেই। চেয়ারম্যানের কাজের সুবিধার জন্য পাশেই চেয়ারম্যানের একটা ইন্টিগ্রেটেড রুম করা আছে, একটি চেম্বার করা আছে, ভিজিটার্স কাউন্সিলরদের বসার জায়গা, পাশেই কাউন্সিলরদের একটা ছোট্ট লবি করে দেওয়া আছে। আর ওইখানে যে আমাদের ক্যাফেটেরিয়াটা হবে, ওখান থেকে প্যান্ট্রি থাকবে। আর এখানেও আমরা একটা ভিসি রুম করেছি। আজকাল তো ডিজিটাল প্ল্যাটফর্ম এত স্ট্রং, আমাদের মাঝে মাঝে ভিসিতে অ্যাটেন্ড করতে হয়, তো এখানে একটা ইন্টিগ্রেটেড ভিসি রুম আছে। এরপরেও আমরা আমাদের যে পুরনো মিটিং রুমটা ছিল, ওই মিটিং রুমটা আমরা সংরক্ষণ করবো, ওই মিটিং রুম থাকবে। কেননা ওখানে কর্পোরেশনের জন্ম হয়েছিল, ওখানে আমাদের অনেক মেয়র, অনেক কাউন্সিলর, অনেক এমআইসিস, অনেক বড় চেয়ারপারসন, অনেক লিডার অফ দি অপোজিশন ইনক্লুডিং মাইসেলফ, আমরা ওখানে অংশ নিয়েছি। তো ওটা আমাদের থাকবে, আমাদের ডিপার্টমেন্টাল মিটিং, অন্য মিটিং, বিভিন্ন ছোটখাটো মিটিং ওখানে হবে। এই কাউন্সিল হলটা আমরা, এটা অবভিয়াসলি চেয়ারম্যানের পারমিশন নিতে হবে। এটা আমি বলবো আমাদের আধিকারিকদের, যখন এখানে কোনো মিটিং করতে হবে, এর কাস্টোডিয়ান কিন্তু আমাদের চেয়ারম্যান। এটা মেয়রের কাছে আসবেন না, আমাকে এক দুবার জিজ্ঞেস করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। চেয়ারম্যান ইজ দি অথরিটি টু ডিসাইড, এটা চেয়ারম্যান করবে। এটা এই সিস্টেম, আমরা এই ধরনের সিস্টেম তৈরি করে দিতে চাই। আমি জানি না, আমাদের তো টাইম শেষ হয়ে আসছে, আমার 1 বছর আছে এখানে এই পুরো নিয়মে। তো আমরা চেষ্টা করলাম যে সবাইকে নিয়ে ভালোভাবে কাজ করতে, আর 1 বছর 1 মাস আমরা সেই চেষ্টা বজায় থাকবে। একটা ইনক্লুসিভ ডেমোক্রেসি, যেটা এক্সক্লুশনের পলিটিক্স নয়, আর কর্পোরেশন কোনো রাজনীতির জায়গাও নয়। আমি মনে করি নিশ্চয়ই একটা রাজনীতি থাকে, একটা দর্শন থাকে, একটা ফ্রেমওয়ার্ক থাকে, একটা টার্গেট থাকে, কিন্তু এটা বেসিক্যালি মানুষের জন্য কাজ করা। আমরা অনেক লেভেলে কাজ করার চেষ্টা করেছি, শিক্ষা, খেলাধুলো, সংস্কৃতি, পরিকাঠামো উন্নয়ন। কোভিডের পরে 2 বছর 2.5 বছর ফান্ডিং প্যাটার্ন এমন চেঞ্জ হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা কতগুলো চেঞ্জ এখানে নিয়ে আসতে পেরেছি। একটা আমি বলতে চাই যে আমাদের ফিফটিন ফাইন্যান্সের টাইট ফান্ড থেকে যেগুলো দিত যন্ত্রপাতি, সেগুলো ওএনএম আমাদের নিজেদের করতে হতো। দিল্লির মিটিং এ যে দাবিটা করেছিলাম, পরবর্তীকালে ফিরাদাকে কলকাতার মিটিং এ এখন 16 ফাইন্যান্স চালু হওয়ার কথা ছিল। আমি এখন উচ্চবাচ্য দেখছি না, হয়তো আমার দেরি হবে, হয় না, কিন্তু ওই ওএনএম এর জন্য কিছু টাকা পাচ্ছি। আর 15th টাইট ফান্ডে আমাদের ড্রেন দিত না, এটা গিয়ে জোর করে এটাকে আদায় করা হচ্ছে। 37 কোটি টাকা কাজ দেওয়া হবে, আরো 30 কোটি টাকা কামিং ফাইন্যান্সিয়াল আমরা পাবো। তো আমাদের এখানে ড্রেন সমাধান করেই দিতে পারবো। এই যে কতগুলো ফান্ডামেন্টাল জিনিস আমরা করতে পেরেছি, আমাদের অপোজিশনের বন্ধুদের বলবো বা আমাদের কাউন্সিলরদেরও বলবো, সবাই চায় যে নিজের জায়গা, নিজের শহর খুব ভালোভাবে তৈরি হোক। এটা আমিও চাই, সবাই চায়। এবং এই চাহিদা থাকলে একটা কাউন্সিলর যদি চাহিদা না করে, নিজের বক্তব্য না বলে, নিজের দাবি দেওয়া ভালো করে পেশ না করে,
তাহলে সেটা যে দায়বদ্ধতা সেটা হয়তো সে অতটা ফুলফিল করতে পারছে না। কারণ সেটা নিয়ে আমরা কিছু মনে করি না, কারণ আমাদের সেটা সামাল দিতে হয় যে আয়ের সাথে ব্যয় সামঞ্জস্য রাখা, নানান রকমের সমস্যা আমাদের আছে, তার মধ্যে দিয়ে আমাদের এই কাজটা করতে হয়েছে। কিন্তু সেটা কাউন্সিলররা করবেন। আমরা বিরোধী দল থাকার সময় আমি চেষ্টা করতাম কোনো সময় মিটিং এর জোরে বলে, কোনো সময় ব্যক্তিগত লেভেলে কথা বলে, নানান ভাবে কাজ করতে হয় ডেমোক্রেসিতে, সেটা করার চেষ্টা করতাম। এখানেও চলবে। তবে আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, আজকে আমরা প্রেস ব্রিফিংটা করবো প্রেস মিডিয়ার বন্ধুদের আমাদের প্রেস কর্নারে, এবং তারপর আমাদের বিরতি আছে। আজকে সব শিডিউলটা একটু চেঞ্জ হবে, আমাদের তলায় একটু এটাকে ঠিক একটা রিফ্রেশমেন্ট আছে, হাইটি বলাটা ঠিক হবে না। সেখানে আমাদের প্রেসের সমস্ত বন্ধুরা, আমাদের এখানে যারা আছেন, যারা আমাদের গেস্ট, আর বাকিরা তো আমাদের সদস্য, আমাদের অফিসার্স যারা আছেন, আমাদের তলায় গ্রাউন্ড ফ্লোরে আমাদের এই রিফ্রেশমেন্টটা আপনারা সবাই নেবেন। 10 মিনিটের একটা প্রেস করে আমরা নিচে যাব, সেখানে আমরা রিফ্রেশমেন্টটা নিয়ে 5-10 মিনিট পরে চেয়ারম্যান যেরকম মনে করবেন আজকে আমাদের এই নতুন আমাদের এই কাউন্সিল হলে আমাদের আজকে প্রথম মিটিংটা আমাদের এখানে অনুষ্ঠিত হবে। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অনেক দীর্ঘ বক্তব্য রাখলাম, রুল অনেক ইন্দের সংবিধানের বেসিক ব্যাপারগুলো বলেছে। পরে এই হলেই এখানেই চেষ্টা করব একটা ভারতীয় সংবিধান তৈরি থেকে বর্তমান চ্যালেঞ্জেস এবং তার সাথে আমাদের সিটি প্ল্যানিং, পৌরসভা, টাউন কর্পোরেশন এবং ভূমিকা এবং কি কি চেঞ্জেস দরকার সেই নিয়ে ন্যাশনাল লেভেলে সেই ধরনের বক্তাদের নিয়ে এসে দীর্ঘদিন মঞ্চে হয়তো হবে বড় স্কেলে, কিন্তু তার একটা শর্ট ফর্মে এই হলেও আমাদের করার ইচ্ছে আছে। কেননা আমি ছিলাম কলকাতা আমাদের প্ল্যাটিনাম জুবলিতে, তখন আমি অ্যাসেম্বলির সদস্য ছিলাম। আমার সৌভাগ্য হয়েছে সেখানে ইন্ডিয়ান ডেমোক্রেসি স্টলওয়ার্ডদের আছে, সোমনাথ চ্যাটার্জি, প্রণব মুখার্জি, স্পিকার আমাদের লোকসভা, আরো অনেকে এসেছিলেন। এবং ওখানেও একটা প্ল্যাটিনাম ভবন তৈরি হচ্ছে, ওটা তৈরি হয়ে গেছে। ওখানে যিনি ফার্নিচারের কাজ করেছিলেন নবান্ন এবং আমাদের অ্যাসেম্বলিতে আমার পরিচিত ভদ্রলোক, ওনাকে দিয়েই আমরা এই কাজগুলো এখানে হলের এই কাজটা করলাম। আর ডিজাইন অ্যাকশন গ্রুপে যিনি করলেন উনি ন্যাশনাল অ্যাক্রিডিটেড একজন আর্কিটেক্ট, উনি দিল্লি আমার অনেক দিনের বন্ধু, 2000 সাল থেকে কাজ করি। উনি আমাদের অনেকগুলো প্রজেক্টে সহায়তা করেছে, পেপার তৈরি করে দিয়েছেন। আমাদের অফিসাররা দিল্লি থেকে ওখানে উনি মিট করেছে, এখানেও অনেকবার এসেছেন, কিন্তু উনি ফ্রি অফ কস্টিং করেছেন। উনি বলেছেন যে এটা পুরো নিগম আমার সাহায্য চাচ্ছে, আমি এখানে সাপোর্ট করবো, এর জন্য আমি কৃতজ্ঞ এবং আমি এর জন্য কোনো আমি আর্থিকভাবে কিছু নিতে চাই না, আমার ফ্লাইটের ভাড়া দিলেই হবে। নিরামিষ হোটেলে উনি থাকেন সিনেরা, কিন্তু এই কাজগুলো উনি অনেক আমাদের সহায়তা করেছেন। ওনাকেও আমি কৃতজ্ঞতা জানাই এবং ওনার প্রোগ্রাম যদি কোনো সময় হয় ওনাকেও ডাকুন। আগের দিনের প্রোগ্রামে উনি ছিলেন অ্যাভেলেবল, কিন্তু নানান কারণে মন্ত্রী ফিরাদ হাকিম আসতে পারেনি, যার জন্য আমার প্রোগ্রামটা পেছাতে হয়। আমি আরেকটা প্রোগ্রাম করবো, সেখানে ফিরাদ হাকিম আসবে, আর মুখ্যমন্ত্রীকে দিয়ে একটা ভার্চুয়ালি কোনদিন যদি সম্ভব হয় করবো, আর নাহলে সশরীরে কোনদিন আমার সুযোগ ঘটলে আনবো। এইটুকুন বলে আপনাদের সবাইকে অনেক আরেকবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। অনেক ধন্যবাদ আমাদের মাননীয় মহানগরীকে তার বক্তব্য রাখবার জন্য। এবারে ভোট অফ থ্যাঙ্কস এর জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শিলিগুড়ি পৌর নিগমের মাননীয় সেক্রেটারি শ্রী অনামিক দত্ত স্যার, এবং সবার শেষে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। নমস্কার,
আজকের এই শুভ সন্ধিক্ষণে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মহানগরী শিলিগুড়ি পৌর নিগম, মাননীয় উপমহানগরী, মাননীয় চেয়ারম্যান, মাননীয় এমআইসিগণ, কাউন্সিলর বৃন্দ, বিশিষ্ট অভ্যাগত অতিথিগণ, কমিশনার স্যার এবং আমাদের সহকর্মীবৃন্দ এবং যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা খুব স্বল্প সময়ের মধ্যে অনুষ্ঠান আয়োজন করেছি। মাননীয় মহানগরীকে নির্দেশে আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর কিভাবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে আশা করব আমরা সফল হয়েছি এবং আপনারা যে স্বল্প পরিসরে আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে উপস্থিত হয়েছেন সেই জন্য আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। শিলিগুড়ি মানুষকে উন্নততর পরিষেবা প্রদানের লক্ষ্যে শিলিগুড়ি পৌর নিগমের যে নিরলস কর্মপ্রচেষ্টা সেই উদ্দেশ্যে এই আধুনিক পরিকাঠামো সম্বলিত যে প্ল্যাটিনাম জুবিলি ভবন এবং অধিবেশন কক্ষ তার সহায়ক হবে এই আশা রেখে আজকের অনুষ্ঠানের আমরা সমাপ্তি ঘোষণা করতে চাই। এরপরে আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব এবং মাননীয় মেয়র স্যার বলেছেন এরপর আমাদের একটা প্রীতি ভোজের আয়োজন আমরা করেছি এই ভবনের একদম নিচে। আপনারা সকলে সেই প্রীতি ভোজে আমাদের সঙ্গে যোগদান করবেন। তার আগে আমি আমাদের যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন তাদেরকে অনুরোধ করব এরপরে আমাদের যে নতুন মিডিয়া লাউঞ্জ সেখানে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে, সেখানে আপনারা উপস্থিত হবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার এবং ধন্যবাদ। আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইব। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय जय